আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কি হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে, বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। নির্বাচন মানি না, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, অ্যাকশন, নির্বাচন মানি না, মানি না, ডাইরেক্ট অ্যাকশন, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্ক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন সরাসরি। যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর এক স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত, নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না, এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপর আপনার এই আরও যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গন্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গন্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে এই ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরও কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো। আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না।
এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কি, আচ্ছা ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন কোনো সমস্যা হবে না। ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাগাট্টা ভাঙবে আওয়ামী লীগ, এই জামাত বিএনপি, এইটা মনে রাখেন। সুতরাং আপনারা অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মাইরা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনো প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফ এর যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। শুধু এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন। কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরও কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলি এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই, আমরা তো ভোট কেন্দ্রে যাব না। ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কি কাম? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না। কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলো জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জুঘোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোট কেন্দ্র থেকে দূরে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আজ 4 দিন যাবৎ যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন, যেভাবে হাজার হাজার ভাই বোন আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আমি আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। এবং আশা করব আপনারা এই ভালোবাসা আমাদের এই চ্যানেলকে 1 লাখের পরিবার করার আগ পর্যন্ত থামবেন না। আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। তো আজকে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে কি বলছি, যে খাদ্য, তেল, এটা মানে টোটাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত। তো এই জিনিসটা যাওয়ার আগে আপনাদেরকে 2টা বিষয় একটু আলোচনা করি। সেটা হচ্ছে, আজকে আপনারা দেখলেন যে মার্কিন সরকার তারা বলেছে যে বাংলাদেশের খনিজ সম্পদ বা বাংলাদেশের যেসব সম্পদ সাগর গর্ভে বা ভূমিতে আছে, এগুলো উত্তোলনের ব্যাপারে মার্কিন সরকারের সাথে চুক্তি নাকি একদম খুব ওয়েল অ্যান্ড গুড চুক্তি হয়েছে। তো এটা আপনি বলার কে স্যার? আপনি তো বলার দরকার নেই। ওয়েল অ্যান্ড গুড হয়েছে কি হয় নাই সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে চুক্তিটা বৈধ না অবৈধ, এবং কোন সরকারে করেছে, এটা কি বৈধ সরকার করেছে না অবৈধ সরকার করেছে, সেটা বাংলাদেশ বলবো। আপনি একবারই বলার দরকার কি? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, তাই নয় কি ভাইরা? দ্বিতীয় কথা, আমরা হয়তো এই যে নির্বাচন, এই বাংলাদেশের প্রতিদিন লাশ পড়ছে, নদী নালাতে লাশ পাওয়া যাচ্ছে, এগুলোর চিন্তা করতে করতে একটা জিনিস আমরা সকলেরই না, কিছু কিছু ভাই বোনেরা হয়তো চোখ এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে গুম কমিশন। এতদিন আমরা শুনতাম যে লক্ষ লক্ষ লোক গুম হয়ে গেছে। সেই গুম কমিশনের রিপোর্ট পেশ করেছে আজ থেকে 4-5 দিন আগে। ওই যে মহিলা একজন আছে, উনি সব পেশ করলো। ওখানে আবার পত্রিকাতে বড় বড় করে আসছে যে 1,500 লোক গুম হয়েছে, সেটার রিপোর্ট।
এবং সেখানে সর্বশেষ আপনি যদি পুরো নিউজটা পড়েন সেখানে যে দেখবেন যে ওনারা ১,৫০০ লোক গুম হয়েছে বলার পরে ২৮৭ জন অরিজিনালি গুম হয়েছে বলে ওনারা রিপোর্ট পেশ করেছেন। ২৮৭ জনকে পাওয়া যাচ্ছে না গত ১৬ বছরে। আচ্ছা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আমি ধরলাম। তো ২৮৭ জন যদি হয়, ৩০০ জনই ধরলাম, বাকি ১২০০ জন কোথায়? এবং গুম কমিশনের এই রিপোর্টের মধ্যে প্রথম যেমন একজন গুম, সেটা হচ্ছে যে আপনার শিলং থেকে আসা আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেবের কথা। কেন? সালাউদ্দিন সাহেবের তো হাজার হাজার ছবি দেখছি আমরা, উনি ভারতের শিলংয়ে ইস্ত্রি করা প্যান্ট শার্ট লুঙ্গি পরে, সাদা কাপড় পরে উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি ঘুরে বেড়াচ্ছেন, উনি বিড়ি সিগারেট খাচ্ছেন, উনি পান বিড়ি চাবাইতেছেন বিশাল বাসায়। তাই উনি গুম হইলেন কোথায়? আজমি হেবেটা গুম হইল কোথায়? এখন ওনারা বলতে ২৮৭ জনের বাইরে যে ১,৫০০ জন গুম হয়েছিল বলে বলেছিলাম, এরা সব ফেরত আসছে। বাকিরা ২৮৭ জন মিসিং। ২৮৭ জন মিসিং, এই ২৮৭ জন মিসিংয়ের মধ্যে কে কে আছে, কে কে? এখন ওনাদের কাছে যে রিপোর্ট, ওনারা যে রিপোর্ট পেশ করেছেন তাতে আপনার এখানে প্রায় ২০০ জনের, ২৮৭ জনের ২০০ জনের নাম ঠিকানা যা উল্লেখ করা হয়েছে, এদের মধ্যে দেখা গেছে কেউ হয়তো ময়মনসিংহ শহরে রিক্সা চালাইতেন, উনি হারিয়ে গেছে। কেউ হয়তো রাজশাহী খুলনা বরিশাল থেকে এসে ঢাকায় রিক্সা চালাইতেন বা ট্যাক্সি চালাইতেন, ওনার কোনো খোঁজ নাই। তো এটা পথে ঘাটে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে আরে। আবার কারো কারো ছেলে নাকি বিদেশ যাওয়ার নাম করে কোথায় গেছে আর ফিরে আসে নাই। এটা কি গুম? এখন তো দেখা যাচ্ছে অনেক ছেলে পেলে বাংলাদেশ থেকে জিহাদি হওয়ার জন্য সিরিয়া আফগানিস্তান এবং পাকিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তানে এই যে কয়দিন আগে দেখলেন বাংলাদেশি যুবক নিহত, উনিও গুম, উনিও নাকি গুম। তো ওনারে গুম করে কে পাঠাইছে? তো এই হচ্ছে যে গুম কমিশনের রিপোর্ট নিয়ে ওই যে লক্ষ লক্ষ গুম হয়েছে বলে আগে একটা প্রপাগান্ডা চালাইছে, এখন আইসা আর ওনারা সেইটা তো আর কাহিনী করতে পারতেছে না। সে মায়ের ডাক চায়ের ডাক এরা সব ভাইগে গেছে। এখন আছে এই মহিলা সহ ৮-১০ জন ফরমায়েশি গুম কমিশন, যে ২৮৭ জন ১৫ বছরে গুম হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো একজন স্পেসিফিক, কোনো একজন অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশি কোনো লোক নাই, মানে যার দ্বারা দেশের ক্ষতি হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে, বা সরকারের ক্ষতি হতে পারে, সরকারের বেটারে গুম করলে টিকা যেতে, এরকম কোনো লোকের নাম নাই। সব আছে এই সে আগরম বাগরম, মানে আপনার বাসার কাজের বেটি আপনার লগে ঝগড়া করে চলে গেছে এটাও গুম, রিপোর্টিং গুম। তো এইরকম তো আপনার এই যে আপনার আমেরিকা ইংল্যান্ড ইউরোপে প্রতি বছর এরকম ১,০০,০০০-২,০০,০০০ লোক নিরুদ্দেশ বইলা রিপোর্ট হয়। পরবর্তী দেখা যায় হয়তো এটা 50% ফেরত আসছে, 50% ফেরত আসেনি। তাহলে কি এটা গুম? এগুলো হচ্ছে ফরমেশন। এটা আমাদের অনেক ভাইরা হয়তো চোখে এড়িয়ে গেছে যে গুম কমিশন কি করছেন, যেখানে বলেছে যে লাখ লাখ, পরে বললেন যে ১,৫০০ নিউজ উঠছে কিন্তু ১,৫০০ গুম হয়েছে, কিন্তু সেখানে দেখানো হচ্ছে যে সব ফেরত আসার পরে ২৬৭ জন এখনো গুম আছেন। কোথায় আছেন কেউ জানে না। তো এটা তো লিবিয়া দিয়া ইউরোপ পাচার হইতে যায় মারা গেছে বাঙালি, আছে না? আফগানিস্তান সিরিয়া পাকিস্তানে যায় যুদ্ধ করতে গেছে, আছে। এরকমই তো আছে, এছাড়া আর কি। তো এখন চলেন আসি যে ভারত খাদ্য এবং তেল সব কিছু বন্ধ করবে বলে এটা শোনা যাচ্ছে। আমি আসলে আপনাকে 100% গ্যারেন্টি দিতে পারবো না যে এটাই হচ্ছে, তবে শোনা যাচ্ছে। সেটা হচ্ছে যে ভারত তো বৃহৎ দেশ, তো এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত স্টেট যা আছে, যেমন কলকাতা দিল্লি চেন্নাই আরও যা আছে, এদের মনে হয় ৫২টা না ৫৩টা স্টেট আছে, এরকম কিছু একটা, বা আরও কমও হইতে পারে, সরি আমি জানি না এই বিষয়টা। এনারা সবাই ওই অঞ্চলের যারা আছে মুখ্যমন্ত্রী বা সংসদ সদস্য বা এমপি, যে যেই দলের হোক, সবাই মিলে সমন্বিত সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের যে কোনো বিষয়ে। যেমন শেখ হাসিনা যখন ভারতে গেলেন, ওনাকে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদা রাখা হবে, এটা সর্বদলীয় ঐক্য, সর্বদলীয় সিগনেচার হয়েছিল। সারা ভারতের যত দল আছে, যত এমপি আছে, যত নেতা আছে, সবাই বলছে ওকে ওনাকে রাখতে হবে। যেমন সেইখানে
মুসলমানদের সবচেয়ে বড় নেতা ভারতের ওআইসি, যার নেতৃত্বে 35 কোটি মুসলমান, যার কথা শুনে উনি নিজেও বলছেন যে আপনারা শেখ হাসিনাকে সসম্মানে রাখতে হবে। তো সেইভাবেই এখন নাকি খাদ্য, মানে আমাদের উপর টোটাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটাতে ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, কিন্তু সাউথ ব্লকের চিঠিগুলো এখনো আইসা পৌঁছায় না। আর আপনারা জানেন যে এত বড় একটা দেশ যে ওদের এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে 3 থেকে 4 ঘন্টা লাগে শুধুমাত্র বিমানে। আমরা যারা বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা যখন বাংলাদেশে ঢুকি, আপনারা দেখছেন যে শুধু ইন্ডিয়ার উপরে 2.5 থেকে 3 ঘন্টা বিমান চালাইতে হয়। তাহলে এটা কত বড় দেশ! এখন কলিকাতা বাংলাদেশের সাথে, বা 7টা রাজ্য যে 7 সিস্টার, ওরা আমাদের সাথে, ওরা হয়তো আমাদের প্রবলেমগুলো জানে, কি হচ্ছে না হচ্ছে এগুলো ওরা খবর রাখে। বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন এটার খবরই রাখে না যে কি হচ্ছে বা কোথায় কি চলছে না চলছে, এটা খবরও রাখে না। যেমন আপনারা দেখেন, আমরা যারা ঢাকায় থাকি, ঢাকা আলাদা, সেন্ট মার্টিনে কি চলে কিন্তু এটা খুব একটা খবর রাখে না, বা কক্সবাজারে কি চলছে, বা চিটাঙে যারা থাকে তারা ঢাকার কোথায় কি চলছে, রাজশাহীতে কি চলছে, খুলনায় কি চলছে, যে এগুলো খবর রাখে না। আমরা এক ডিস্ট্রিক্টে খবর রাখি না, এরপরও রাখি। আর ভারতে এত বড় এক দেশ, এত হাজার টিভি চ্যানেল, এখানে কে কার খবর রাখে? তো তারা অনেকেই জানে না যে বাংলাদেশ আসলে কি চলছে বা কি হচ্ছে। সুতরাং ভারত সরকার সব স্টেটকে নাকি চিঠি দিয়া জানাইছে যে ওদেরকে বুঝাইছে যে কি কি হইতে যাচ্ছে, বাংলাদেশ কি ক্ষতি করতেছে এগুলো নিয়ে। সুতরাং আমাদের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানে আমাদের খাদ্য, পোশাক, তারপর তেল, চাল, ডাল, সব কিছুর উপর একটা নিষেধাজ্ঞা, যে এগুলো কোনো এক্সপোর্ট আর হবে না, মানে ভারত থেকে কোনো কিছু এক্সপোর্ট বাংলাদেশে করবে না। হ্যাঁ, বাংলাদেশ কিনতে পারে বাইরে থেকে, কোনো সমস্যা নাই। যেমন এই যে গ্যাস, সিলিন্ডার গ্যাস, যেটা আমরা $10 কিনতাম আগে কাতার, কুয়েত এগুলো থেকে, সেটা এখন $14 আমেরিকান কোম্পানি থেকে কিনতে, পিটার হাসের কোম্পানি থেকে। সেভাবে কিনবে, অর্থনীতি কী হলো না হলে সেটা জানার বিষয় না। তো সাউথ ব্লকের সিগনেচারের জন্য নাকি ওয়েট করতেছে। আর এটা হচ্ছে কখন? যখন এই যে মুস্তাফিজকে নিয়ে যেই খেলাটা বাংলাদেশ শুরু করেছে, এই খেলাটার পরে যখন বলো যে আইপিএলের সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা চালাবে, আইসিসিতে যাবে না খেলতে, এগুলো সব কিছুই মিলে ভারতে এবার আস্তে আস্তে সিস্টেমে পাইছে। মানে এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভারত হয়তো ইন্টেনশনালি এই মুস্তাফিজকে বের করে দিছে, এমনও তো হইতে পারে। আপনারা ভাবেন না কেন এটা? একটু ওইদিকে ভাবি আমরা, যে তোমাদেরকে এমনভাবে করবো যে আমরা মুস্তাফিজরে বের করে দিব, তোমরা আইপিএল নিষিদ্ধ করবা। আইপিএল নিষিদ্ধ করে এরপরে বলো যে আইসিসিতে বিশ্বকাপে টি-20 ম্যাচে আমরা ভারতে খেলবো না, আমরা বাইরে খেলবো। চান্স পাবে, ওকে তোমরা খেলবা না, খেলো না, তোমাদের পয়েন্ট কাটা যাবে, পয়সা কাটা যাবে, আর ওই পয়সার ম্যাক্সিমাম পাইব কে? ভারত। তার কারণ কি আমি বলি, আপনি যখন এই পয়সাটা তো দেয় আইসিসি, আপনি যখন ওখানে স্টেডিয়ামে খেলবেন সেটার একটা খরচ আছে, হোটেলে থাকবেন, খাইবেন, নিরাপত্তা, বাস, অমুক তমুক সব কিছু তো ইনভেস্ট করবে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড। তারা তারা আবার পে করবে এটা ভারত সরকারকে। ভারত সরকার সেখান থেকে ট্যাক্স ম্যাক্স অমুক, তো এটা তো ভারতের লাভ, কারণ ভারত তো ডলারে পাবে পয়সাটা, তাহলে ভারতের লাভ। তাহলে ভারত হয়তো আপনাদের ইন্টেনশন যাইয়েন না, তা আপনারা যাইয়েন না, আপনাদের রুম টুম সব খালি থাকবে, আপনাদের কিচ্ছু করার দরকার নেই, উল্টা পয়সাটা পেয়ে গেলাম, সেইটা সেটা হইতে পারে। এবং এগুলা কইরা একটা অর্থনৈতিক অবরোধ আপনাদের দিতে আর সম্পর্ক নাই, যেমন পাকিস্তানের সাথে করছে, সেম হইতে পারে না? সেরকমই সম্ভবত চলছে। সব কিছু সোজা না ভেবে একটু ঘুরেও ভাবি যে কোথায় কি হচ্ছে। বাংলাদেশ হয়তো এই মুস্তাফিজরে না নেওয়ার কারণে বাংলাদেশ ভারতের ওই চাণক্য চালে পা দিয়েছে হয়তো, সেই পা দিয়ে হয়তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ধ্বংস হচ্ছে। আর এদিকে আপনারা সবাই জানেন যে খলিলুর রহমানকে আমেরিকা ডাকছে, এটা নিয়ে আসলে খুব একটা টেনশন নেই, আমেরিকায় আমাদের নির্বাচন ফির্বাচনের জন্য ডাকে নেয়। এমনও হইতে পারে কি জানেন, যে নির্বাচনে জামাত এনসিপি রে 70% সিট দিয়া ইনুস গভর্নমেন্ট জিতাই দিবে, বিএনপিরে কলা ধরাই দিবে, সেটাও হইতে পারে। আবার বিএনপি এককভাবেও ক্ষমতায় আসতে পারে, ইলেকশন হবে। তবে আমেরিকার টেনশন হচ্ছে যে ভাই, চায়নার কোনো মাল কিনো না, এটা কিনবা, আমরা আছি, এবার তুমি এটা ঘুরে এবার যে দেশ থেকে কিনবা কিনো, পাকিস্তান থেকে কিনো, টার্কি থেকে কিনো, আর যেখান থেকে কিনবা কিনো,
এগুলো হচ্ছে মূল কাহিনী। তো ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।